নির্বাচন কমিশন একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে দুদিন আগে জানিয়েছে যে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল, এই ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। তা নিয়ে রাজনীতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যদিও নির্বাচন কমিশনের বিবৃতিতে বলা হয়েছে যে কিভাবে সংবিধান মেনে, দেশের সমস্ত আইন মেনে এটা করা হচ্ছে, কিন্তু বিরোধীদের, বিশেষ করে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাদের আশঙ্কা যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি করার সুযোগ রয়েছে। যদিও নির্বাচন কমিশন দৃঢ়ভাবে সে কথা অস্বীকার করেছে এবং নির্বাচন কমিশনের দাবি যে এটা করা হচ্ছে কারণ বহু ক্ষেত্রে মৃত ভোটারের কথা নির্বাচন কমিশনকে জানানো হয় না, ভোটার তালিকায় তাদের নাম রয়ে যায়। নতুন ভোটাররা মাইগ্রেশনের ফলে, দ্রুত আরবানাইজেশন, নগরায়নের ফলে ভোটার তালিকার অনেক পরিবর্তন হচ্ছে অল্প দিনের মধ্যে। এবং চতুর্থ যে পয়েন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিদেশি নাগরিকরা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে, ভোটার পরিচয়পত্র বানিয়ে ভোটার তালিকায় রয়েছেন, তাদের নামও বাদ দেওয়া হবে। রাজনীতিবিদদের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছেন। আমরা আজকে আলোচনা করব বিষয়টা কি। আমাদের সঙ্গে আজকে আলোচনা ইতিমধ্যেই রয়েছেন রাজ্য সরকারের প্রাক্তন বিশেষ সচিব আবিদ হোসেন। আবিদ হোসেন সাহেব দীর্ঘদিন এই ভোটার তালিকা তৈরি, নির্বাচন পরিচালনা প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। আমি আবিদ সাহেব আজকে একটু আপনার থেকে প্রথমে শুনি যে কথাটা বলা হয়েছে, যেটা করার চেষ্টা করা হয়েছে, কি বলা হয়েছে আসলে সরকারের নির্দেশিকায় কি বলা হয়েছে? আবিদ সাহেব আপনি যদি বলেন। এই যে 24শে জুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নোটিফিকেশন করেছে, অবশ্যই এই নোটিফিকেশনটা এখন বিহারের কনটেক্সটে হয়েছে। যেহেতু বিহারের ইলেকশন হবে এই বছরই, নভেম্বর মাসে এক্সপেক্টেড আছে যে ইলেকশন হবে, সেই জন্য এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল যে নোটিফিকেশনটা 24শে জুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে সেটা বিহারের কনটেক্সটে। কিন্তু তার সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাও বলেছে, নোটিফিকেশনে নেই কিন্তু আলাদা করে বলেছে যে আরো 5টা রাজ্যে যেখানে 2026-এ ইলেকশন হবে, যেরকম তামিলনাড়ু আছে, কেরালা আছে, আমাদের পশ্চিমবাংলা আছে, পন্ডিচেরি আছে, ওইখানেও এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হবে। এবার যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আজ নতুন কিছু হচ্ছে না। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2003 সালে বিহারে হয়েছিল, আমাদের রাজ্যেও তখন হয়েছিল 2002 সালে, একের ইলেকশনের ঠিক পরে পরে এই কাজটা হয়েছিল, 2001-এর ইলেকশনের পরে। এর আগেও প্রায় 12-13 বার কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। তাহলে হঠাৎ করে আজকে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিশেষ করে বিরোধী দলরা, বিশেষ করে কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে স্পেশালি রাহুল গান্ধী এইটাকে ফ্ল্যাগ অন করেছেন, এবং অন্যান্য দল বিহারে যারা আছে, মূল দল যারা বিরোধী, সেটা হচ্ছে রাষ্ট্রীয় জনতা দল এবং সিপিআইএমএল, মেনলি এই 3টে পার্টি যারা আছে তারা এটাকে ফ্ল্যাগ অন করেছে যে 1 মাসের মধ্যে এটা কি করে হবে, আর একটা ডাউট ক্রিয়েট হচ্ছে মাইন্ডে। এবার এর একটা ব্যাকগ্রাউন্ড আছে যে কেন এত ডাউট, কেন ইলেকশন কমিশনের ওপরে এত ট্রাস্ট ডেফিসিট হচ্ছে, কেন এত অবিশ্বাসের একটা বাতাবরণ। ইলেকশন কমিশন তো একটা কনস্টিটিউশনাল বডি, নিজের কাজ করছে, যা করছে সংবিধানের অনুযায়ী করছে। আর্টিকেল 324, 326 রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের আইন রুলস আছে 23, 25, 26, এগুলো 21, সেই অনুযায়ী ইলেকশন কমিশন কাজ করছে। ইলেকশন কমিশন নোটিফিকেশনে বলেওছে, 3টা কারণ বলেছে। একটা র্যাপিড আরবানাইজেশন বলেছে, যে র্যাপিড আরবানাইজেশন জন্য এটা করা দরকার। একটা বলছে যে কিছু কিছু ভুলবশত ফরেনাররা, ইলিগাল মাইগ্রেন্টরা ভোটার লিস্টে ঢুকে গেছে। আর একটা হচ্ছে যে কোনো লিগাল ভোটার, ইন্ডিয়ান সিটিজেন যাতে 18 বছরের ওপর। এই 3টা মূল কারণ বলেছে। তাহলে হঠাৎ করে এই এত মিসট্রাস্ট বা একটা অবিশ্বাস কেন? এর পেছনে প্রেক্ষাপটে যে কারণটা আছে এটা মূলত মহারাষ্ট্র ইলেকশনটা, এটা আমার মনে হয়।
মহারাষ্ট্র ইলেকশনে একটা জিনিস ঘটে গেছে, ইলেকশন কমিশন তার খুব ক্লিয়ার উত্তর আজ পর্যন্ত দিতে পারেনি। 2024 সালের নভেম্বরে কিন্তু মহারাষ্ট্র ইলেকশন হয়েছিল। বহু বছর আমিও ইলেকশনের কাজ করেছি, 18খানা ইলেকশন করেছি অ্যাজ রিটার্নিং অফিসার, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট অব্দি। ইলেকট্রাল রোল প্রিপারেশন করেছি প্রায় 20 বছর ধরে। এতে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র ইলেকশনে একটা বিদঘুট জিনিস ঘটলো, যে 20 তারিখে ভোট হয়েছিল সিঙ্গেল ফেজে, 20 নভেম্বর 288টা সিটে মহারাষ্ট্রে। 5:30টার সময় ইলেকশন কমিশন অ্যানাউন্স করেছিল ভোটার টার্ন আউট 58.22%। এটা 5:30টার সময় ইলেকশন কমিশন নিজেই অ্যানাউন্স করেছিল যে ভোটার টার্ন আউট হচ্ছে 58.22%। হ্যাঁ, ঠিক আছে, ইলেকশনের দিন 5:30টা বা তার ঠিক আগে, ক্লোজ অফ পোলের আগে যারা যারা লাইনে থাকেন তাদের স্লিপ ইস্যু করা হয় এবং তাদেরকে ভোট দিতে এলাও করতে হবে। এটা আইন আছে, প্রভিশন আছে, সব আছে। যারা যারা লাইনে থাকবে তারা ভোট দেবে লাস্ট অব্দি। রাত 11:30টার সময় ইলেকশন কমিশন ভোটার টার্ন আউট রিপোর্ট যখন ফাইনাল বললো, ওটা বেড়ে হয়ে গেল 65%-এর উপরে, 58.22 থেকে 65%, 6 ঘন্টায়। এবং আরো আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে কাউন্টিং যখন হয়েছিল 23 নভেম্বর, তখন কাউন্টিং এর আগে এই পার্সেন্টেজ আরো 1% বেড়ে যায়, 66.02 হয়ে যায়। এই প্রশ্নটা কিন্তু কংগ্রেস ইন জেনারেল আর রাহুল গান্ধী ইন পার্টিকুলার এটা ইলেকশন কমিশনকে অনেকবার বলেছে যে এইটা আপনারা এক্সপ্লেন করুন যে কি করে হয় 8% ভোটার টার্ন আউট বাড়ে কি করে। কোনোদিনই বাড়েনি, 1952 থেকে কোনো ইলেকশনে বাড়েনি, কোনো সময় 1%-এর বেশি বাড়ে না, কখনো হতে পারে না। ভোটার টার্ন আউট রিপোর্ট সবসময় 5:30টার সময় একটা টেন্টেটিভ ফিগার রিটার্নিং অফিসাররা পাঠায় ইলেকশন কমিশনকে, এবং ফাইনালটা রাত্রেবেলা না হলে পরের দিন আর্লি মর্নিং এ পাঠিয়ে দিতে হয়, ওটাই হচ্ছে ফাইনাল। কিন্তু 8% ডিফারেন্স কোনোদিনই নয়। আর অ্যাবসোলুট ফিগারে এই 8% হচ্ছে 76 লক্ষ ভোটার। তো 76 লক্ষ ভোটার বেশি ভোট দিল 5:30টা থেকে 11:30টার মধ্যে। এইটা একটা ডাউট ক্রিয়েট করছে। এইটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এপ্রিল মাস থেকে নভেম্বর মাস অবধি ভোটার লিস্ট কিন্তু আপডেটেড করা যায় আপ টু দি লাস্ট ডেট অফ নমিনেশন অবধি। তারপর কাউন্টিং অবধি ভোটার লিস্টে কোনো হাত দেওয়া যায় না। আপ টু দি লাস্ট ডেট অফ নমিনেশন, এপ্রিল মাস থেকে আপ টু দি লাস্ট ডেট অফ নমিনেশন মহারাষ্ট্রে ভোটার সংখ্যা বেড়েছিল 40 লাখ প্রায়। অস্বাভাবিক। 6 মাসে 40 লাখ ভোটার, মানে লোকসভা ইলেকশন হয়েছে মে 2024-এ, আর নভেম্বর 2024-এ অ্যাসেম্বলি যখন হচ্ছে তখন 40 লাখ ভোটার বেড়ে গেল। এটা অস্বাভাবিক, কারণ তার ঠিক আগে 5 বছর, মানে 24 থেকে 21 বা 20 অব্দি টোটাল 5 বছরে ভোটার সংখ্যা বেড়েছিল 32 লাখ। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আবার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একটা ডাউট ক্রিয়েট হচ্ছে, একটা অ্যাটমসফিয়ার অফ ডাউট কিন্তু থেকে যাচ্ছে। এইটা নাম্বার 1। আর যেটা বিহারের নোটিফিকেশনে বলা হয়েছে যে 3টে কাট অফ ডেট দেওয়া হয়েছে। একটা 87 সালের আগে যারা জন্মেছে, একটা 87 থেকে 2004 অব্দি যারা জন্মেছে, আর একটা 2004-এর পরে যারা ভোটার লিস্টে এসেছে। এবার বলেছে যে 87 সালের আগে যারা জন্মেছে তাদেরকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে যে হ্যাঁ আমি ভারতীয় নাগরিক এবং আমি ভোটার লিস্টে নাম আছে ইত্যাদি ইত্যাদি। এইটা খুব ইম্পর্টেন্ট নয়। আমি তো ডিক্লারেশন দিয়ে দিতেই পারি যে ফর্মে সই করে দিলাম আমি ভারতের নাগরিক। ওটা তো ভোটার লিস্টে নাম তোলার সময় আমাকে এমনিতে ডিক্লারেশন দিতে হয় ফর্ম 6-এ। এখন বলছে যে প্লেস অ্যান্ড ডেট অফ বার্থের একটা প্রমাণ দিতে হবে। 11টা ডকুমেন্ট লিস্ট করে দিয়েছে ইলেকশন কমিশন, বলেছে এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। এবার ভাবুন, আমাদের ভারতবর্ষের মতন দেশ এবং পশ্চিমবাংলায় ধরে নিচ্ছি বা বিহার, আরো পার্টিকুলার বিহার ধরে নিই, বিহারে যেখানে লিটারেসি রেট ওয়ান অফ দি লোয়েস্ট ইন দি কান্ট্রি,
প্রচুর লোক মাইগ্রেন্ট লেবার আছে, বাইরে থাকে। এই বিএলওরা যাবে বাড়ি বাড়ি, ওই ডকুমেন্ট চাইবে, প্লেস অফ বার্থের প্রমাণ দাও, ভাই কোথায় জন্মেছিলে তুমি। এবার কে কোথায় মামা বাড়িতে জন্মেছিল, দাদির বাড়িতে জন্মেছিল, কোথায় জন্মেছিল, কোন গ্রামে, এখন বোম্বেতে থাকে কাজের সূত্রে 87, ধরুন জন্ম 62 সালে, আমারই জন্ম 62 সালে। আমি বিভিন্ন জায়গা ঘুরেছি, বিভিন্ন জায়গায় চাকরি করেছি, কাজ করেছি, 20 বার ভোটও দিয়েছি। এবার আমাকে আমার প্লেস অফ বার্থের কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। 87 সাল থেকে 2004 সালে যারা জন্ম, তাদেরকে নিজেরটা তো দিতেই হবে, আবার বাবা মারটাও দিতে হবে। এইটা হচ্ছে মারাত্মক জিনিস। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পারসে বাই ইটসেলফ কোনো প্রবলেম নেই, ওটা তো 2003-এ হয়েছে, আমরাই করেছি। তো কিছুই নয়, জাস্ট গেছি, ভোটারকে দেখেছি, জিজ্ঞেস করেছি, এন্ট্রি কোনো করে নিয়েছি, ও যা তথ্য দিয়েছে নোট করে নিয়ে চলে এসেছি। কিন্তু এই যে প্লেস অ্যান্ড ডেট অফ বার্থ, এইটা বোধহয় আমাদের অনির্বাণ বাবু ভালো বলতে পারবেন, যে এইটা কি কোনো ভাবে কি কোনো ইনডাইরেক্টলি মানে ব্যাক স্টেজ থেকে, পেছন থেকে এনআরসি এইটা করার আবার একটা চেষ্টাও চলছে না তো? এবং পশ্চিমবাংলা ইন পার্টিকুলার, আই এম মোর ওয়ারিড অ্যাবাউট পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা ইন পার্টিকুলার একটা বড় সেকশন অফ ভোটার বিলঙ্গিং টু এ পার্টিকুলার কমিউনিটি কে বাদ দেওয়ার চেষ্টা চলছে না তো? নামে ভুল থাকে, কারোর নামে পাশে এস লাগানো থাকে, কারোর লাগানো থাকে না, কারোর হুসেন, আমারটাই তো বিভিন্ন জায়গায় HO হোসেন লিখে, আমি HU লিখি, আবার নানা রকম ব্যাপার স্যাপার আছে। লোকজন অতটা ঠিক ভালো করে বোঝে না। বার্থ সার্টিফিকেট চাইছে 87 সালের পরে, 2004 সালের পরে যে ভোটার এন্ট্রি হবে বা এন্ট্রি এখন হচ্ছে বা আগে হয়েছে, তাকে বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। এখন বার্থ সার্টিফিকেট জমা, কত লোকের বার্থ সার্টিফিকেট গ্রামে গঞ্জে আছে, এইটা একটা পুরুলিয়া, বাঁকুড়া মতন জায়গায়, জলপাইগুড়ির ইন্টিরিয়ার জায়গা, মুর্শিদাবাদ, মালদা, এইটা আর কাজটা করবে ইলেকশন কমিশন 1 মাসে বা 2 মাসে ম্যাক্সিমাম। এবার আরেকটা মারাত্মক জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন একটা চিঠি দিয়েছে সব রাজ্য সিইওদেরকে, চিফ ইলেকট্রাল অফিসারদেরকে, যে বিএলও বুথ লেভেল অফিসার যারা ছিল এতদিন, আশা ওয়ার্কার, ICDS ওয়ার্কার এরা হতো, ওরা পাড়ায় সবাইকে চেনে, বাড়িতে গিয়ে করে নিত। এখন বলেছে সরকারি কর্মচারী হতে হবে। পশ্চিমবাংলায় 87,000 88,000 প্রায় বুথ আছে। এখন ভোটার সংখ্যা বলেছে 1500 থেকে 1200-তে নিয়ে আসবে, মানে পার পোলিং স্টেশন। তাতে দেখা যাবে 20,000 পোলিং স্টেশন বাড়বে। তাহলে 1,07,000, 1,10,000 পোলিং স্টেশন মানে 1,10,000 সরকারি কর্মচারী। তাহলে সব অফিসের সব কেরানি বাবুরা যারা আছে সবাই চলে যাবে 2 মাসে ফিল্ডে। তারপর নিজস্ব পলিটিক্যাল চিন্তা ভাবনা, এসব কে কি কাজ করবে না করবে, কিভাবে করবে। হ্যাঁ ঠিক, ইলেকশন কমিশনকে যখন প্রশ্ন করা হবে তো ইলেকশন কমিশন বলতেই পারে যে এটা তো আবার রিড্রেসাল মেকানিজম আছে, ইআরওর কাছে অ্যাপিল করবে। এই রিড্রেসাল মেকানিজম চিরকালই ছিল, যে ফাইনালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সিওর কাছেও অ্যাপিল করা যায়। এটা তো আগে থেকেও ছিল, কিন্তু কোনোদিন আমরা দেখিনি যে ইলেকশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কেউ অ্যাপিল করেছে বা কিছু হয়েছে, ঘটেছে। তো এই আর ওরা কি করবে না করবে, তো সংশয় ওইখানে। এই যে প্রমাণ চাইছে, প্লেস অ্যান্ড ডেট অফ বার্থের যে প্রমাণ, অ্যান্ড দ্যাট, ও সেটাও আবার ডকুমেন্টারি প্রমাণ। আর কোন ডকুমেন্ট? যে 11টা ডকুমেন্ট কিন্তু ইলেকশন কমিশন লিস্ট করে দিয়েছে। এইখানে হিয়ার লাইজ দি প্রবলেমটা এইখানে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পারসে কোনো প্রবলেম নেই, ও তো হবে ভোটার লিস্ট তো চিরকালই হয়ে এসছে। এইটুকুই আমার বলা, যে আমার পার্সন নোয়িং ইলেকশন ভেরি থারোলি, আমার এইখানে কিছু একটা ইলেকশন কমিশনের ট্রাস্ট ডেফিসিট কিন্তু থেকেই যাচ্ছে, হুইচ ইলেকশন কমিশন নিডস টু এক্সপ্লেন। আমার এইটুকুই বলা।